প্রত্যেক বছরের মতো বছরের প্রথম দিন কল্পতরু উৎসব কিন্তু কাশীপুর উদ্যানবাটিতে 1886 সালে এদিনই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এরপর থেকে প্রত্যেক বছর এই জানুয়ারি মাসের প্রথম দিনে কল্পতরু উৎসব। একদিকে কাশীপুর উদ্যানবাটির ছবি রেখেছে আপনাদের সামনে, অন্যদিকে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির, সেখানেও কিন্তু সকাল থেকে পুণ্যার্থীরা ভিড় করতে শুরু করেছেন। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অরিত্রিক ভট্টাচার্য এবং সৌভিক মজুমদার। শুরুতেই কাশীপুর উদ্যানবাটিতে চলে যাব, আমাদের প্রতিনিধি অরিত্রিক রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, একেবারে ভোর থেকে ভক্তরা আসতে শুরু করেছেন এখানে। দেখো, একটু আগেই মহারাজের সঙ্গে যখন কথা হচ্ছিল তিনি যেটা বললেন বিষয়টা আর ভোরের নেই, গতকাল রাত থেকেই মানুষ কিন্তু লাইন দিতে শুরু করেছেন। আমি আমার সঙ্গে ভগবান রয়েছে তাকে এখনকার ছবিটা দেখাতে বলবো। প্রচুর মানুষ এখনো এই মন্দির চত্বরে রয়েছেন এবং তার চেয়েও বড় কথা, যত মানুষ মন্দিরে রয়েছেন তার বাইরে তার থেকে বেশি মানুষ মন্দিরের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এই যে কথা যেটা তুমিও বলছিলে যে তোমাদের চৈতন্য হোক, এটা তো শুধুমাত্র তিনটে শব্দ নয়। শ্রীরামকৃষ্ণদেব যখন এই কথাটি বলছেন তখন যেন অনেকেই মনে করেন তিনি ওই চেতনা থেকে চৈতন্যের পথের যে উত্তরণ, সেই গল্পটাই কিন্তু তিনি বলেছিলেন। এবং তিনি ছিলেন তখন গৃহী ভক্তদের সঙ্গে, অর্থাৎ গৃহস্থ মানুষ যারা সন্ন্যাসী নন, তারা যে আমরা সাধারণ যে চাওয়া পাওয়াগুলো নিয়ে আমরা বেঁচে থাকি তার বাইরে গিয়ে চৈতন্যের আহ্বান জানিয়েছিলেন। এবং সেই দিনটাকেই তারপর থেকে স্মরণ করা হয়ে থাকছে। 1886 সালের ঘটনা 2025-এ এসেও সেই ঘটনার মাহাত্ম্য একেবারে অপরিসীম। এবং সেটা মাথায় রেখেই এই যে দিকটা আমরা দেখছি যে প্রচুর মানুষ এখনও এরা কিন্তু দর্শন করে বেরোচ্ছেন, সিঁড়ি দিয়ে নেমে আসছেন। তারা কিন্তু প্রত্যেকে ওই একটা মুহূর্তেরই সাক্ষী হতে আসছেন যে এই দিনটা কল্পতরু হওয়া, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছেন। সেই কল্পতরু বৃক্ষ, যেটা স্বর্গের একটি গাছ, যার থেকে যা চাই তাই পাওয়া যায়, সেই মনস্কামনা পূরণের জন্যই কিন্তু প্রচুর মানুষের এখানে আসা। এরকমইভাবে একটি গাছকেও কিন্তু এখানে ফুল, ধূপ, ফল সবকিছু সমর্পণ করা হচ্ছে। এবং ভেতরে অবশ্যই শ্রীরামকৃষ্ণের যে বাসকক্ষ, সেখানেও মানুষ যাচ্ছেন, সেখানে গিয়ে প্রণাম করছেন, সেখানে পুজো চলছে, ভোগের ব্যবস্থা রয়েছে প্রচুর মানুষের, এবং সারাক্ষণই একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। সবটা মিলিয়ে প্রতি বছরের যে আবহ আমরা দেখি, সেই আবহই কিন্তু এবারে ধরা পড়ছে এই কাশীপুর উদ্যানবাটিতে। তুমি আমাদের সঙ্গে থাকো। কাশীপুর উদ্যানবাটির মতোই কিন্তু সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে। আমি সরাসরি চলে যাব সৌভিক মজুমদারের কাছে। সৌভিক, প্রত্যেকেই চান নতুন বছরটা এভাবেই দক্ষিণেশ্বরে পুজো দিয়ে শুরু করতে। কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? অনুরোধ দেখো, একেবারে মন্দিরের মূল প্রবেশদ্বার খোলার আগে থেকেই কিন্তু মন্দির চত্বরে অগণিত ভক্তের ভিড় চোখে পড়ার মতো ছিল। এবং এখনও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই একই ছবি আমরা মন্দির চত্বরে দেখতে পাচ্ছি। মূলত যেটা তোমাকে আগেও বলছিলাম যে মানুষ চান, ভক্তরা চান যে বছরের শুরুর দিনটা ভবতারিণী মাকে দর্শন করে শুরু করলে হয়তো এই গোটা বছরটা তাদের ভালো যাবে। এবং সেই কারণেই, সেই বিশ্বাস থেকেই তারা এই মন্দিরে আসে, ভিড় জমান। একেবারে প্রত্যেক বছর যে ছবিটা কার্যত চিরাচরিত হয়ে দাঁড়িয়েছে, সেই ছবির ব্যতিক্রম কিন্তু এই বছরও নয়। তুমি দেখতে পাচ্ছ মন্দির চত্বরে এই মুহূর্তে অগণিত মানুষ তারা কিন্তু ভিড় করেছেন। এবং সকাল 10:30 বাজে, ভোর 5টা থেকেই কিন্তু এই অসংখ্য মানুষ তারা মন্দির চত্বরে ভিড় জমিয়েছে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়ও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। সুকর্ণা, ধন্যবাদ সৌভিক। তোমাকেও ধন্যবাদ। রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের কার্যত প্রত্যাবর্তন হলো বুধবার। 8 মাস পর বিজেপির রাজ্য স্তরের কোনো কর্মসূচিতে ডাক পেলেন তিনি। শুধু অমিত শাহের বৈঠকে ডাকই পেলেন না, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে নিয়ে আলাদা করে বৈঠকও করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও এ নিয়ে মুখ খুলতে নারাজ রাজ্য বিজেপির সফলতম সভাপতি দিলীপ দা। বহুদিন পর দলের সাংগঠনিক 8 মাস পর বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের কামব্যাক। আর কোনো সাদামাটা নয়, প্রত্যাবর্তনেই কার্যত টপ অর্ডারে পৌঁছে গেলেন এ রাজ্যে বিজেপির সফলতম সভাপতি। সাংসদ, প্রাক্তন সাংসদ, বিধায়কদের নিয়ে অমিত শাহের বৈঠকে শুধু ডাকি পেলেন না, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন 2 রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের সঙ্গে আলাদা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত কয়েক মাস ধরে সাংগঠনিক কোনো বৈঠকে আসছিলেন না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে বঙ্গ বিজেপির এই
যে দূরত্ব বাড়ছিল তা ভাবাচ্ছিল কেন্দ্রীয় নেতৃত্বকেই। অমিত শাহ সাংসদ বিধায়কদের বৈঠকে সেখানে দিলীপ ঘোষকে পেয়ে তাকে ডেকে নিলেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের সঙ্গেই মধ্যাহ্ন ভোজে। বার্তা দিলেন সাংগঠনিক কাজে সক্রিয়তা বাড়ানোর। বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষকে অমিত শাহ বলেন, রাজনীতিতে এসেছেন, সমালোচনা গায়ে মাখলে চলবে না, নিজের দায়িত্ব বুঝে নিয়ে কাজে নেমে পড়ুন। যদিও বৈঠকে কি কথা হয়েছে তা নিয়ে কিছু খোলসা করতে চাননি দিলীপ ঘোষ। সেটা পার্টি জানে কে ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, বাকি যা বলা হবে সেটা হবে। গত এপ্রিল মাসে স্ত্রীকে নিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে কথাও বলেছিলেন তিনি। সেই ঘটনার পর থেকেই রাজ্য বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। দলের বড় কোনো সাংগঠনিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে। মাঝের সময় রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন, কিন্তু কোনো কর্মসূচিতেই ডাক পাননি দিলীপ ঘোষ। এমনকি গত 25শে ডিসেম্বর ন্যাশনাল লাইব্রেরিতে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে বিজেপির আদি নেতাদের নিয়ে সম্মেলনেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। উল্টে সেদিন তিনি ছিলেন হুগলির সিঙ্গুরে বিজেপির পার্টি অফিস উদ্বোধনের অনুষ্ঠানে। অথচ পশ্চিমবঙ্গে বিজেপির সফলতম রাজ্য সভাপতি হলেন দিলীপ ঘোষ। তার সভাপতিত্বেই 2019-এর লোকসভা নির্বাচনে রাজ্যে 18টি আসন জেতে বিজেপি। 2 বছর পর 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির আসন 3 থেকে বেড়ে 77 হওয়ার সময়ও বিজেপির রাজ্য সভাপতি পদে ছিলেন দিলীপ ঘোষই। দলের নিচুতলায় এখনও দিলীপ ঘোষের প্রভাব রয়েছে। সেই দিলীপ ঘোষকে সভাপতির পদ থেকে সরিয়ে দেবার পর পশ্চিমবঙ্গে নজর কাড়া কোনো সাফল্যের মুখ দেখেনি বিজেপি। এই অবস্থায় রাজ্য বিজেপির নেতৃত্বের অলিন্দে ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যাওয়া দিলীপ ঘোষই এদিন সকালে অমিত শাহের বৈঠকে যোগ দিতে আসেন সল্টলেকের হোটেলে। পরে বৈঠকের আগেই তাঁকে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীকে ডেকে নিয়ে আলাদা করে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপির সফলতম সভাপতি, দক্ষ সংগঠক, টাকাবুকো নেতা, নিচুতলার কর্মীদের কাছে দাবাং ইমেজ, সেই দিলীপ ঘোষই এতদিন কার্যত ব্রাত্য ছিলেন। এখন বিধানসভা ভোটের আগে তাকে সামনে এনে কি বার্তা দিতে চাইলেন অমিত শাহ? রাজ্য বিজেপিতে আদি কোর সংগঠনের একটা গুরুত্ব আছে, সেটা দিল্লি বুঝিয়ে দিল। দ্বিতীয়ত আরএসএস ঘনিষ্ঠ যারা, তাদের এখানে মানে নির্বাচনের ক্ষেত্রে যে গুরুত্ব বাড়ছে সেটাও দিলীপ ঘোষের কে নিয়ে এসে সেটার গুরুত্ব বোঝানো হলো। আর তৃতীয়ত এই শুভেন্দু নির্ভরতা কমিয়ে, একক নির্ভরতা কমিয়ে মাল্টি সেন্টার একটা লিডারশিপ তৈরির একটা প্রচেষ্টা দিল্লি করলো এবং তার ফলে বোঝালো যে দিল্লি এখনো দিলীপ ঘোষকে একটা ফ্যাক্টর হিসেবেই দেখে। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম, আপনারা শুনেছেন। বিজেপির মরণকালে এখন দিলীপ নাম, আমি এইভাবেই দেখছি। বিধানসভা নির্বাচনের আগে ফের দিলীপ ঘোষকে লড়াইয়ের ফুল ফর্মে দেখা যায় কিনা সেটাই এখন দেখার। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।